পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ধৃত সমরেশের সঙ্গে আর্থিক লেনদেন প্রাক্তন এসআই আব্দুলের। সমরেশের অ্যাকাউন্ট থেকে 15 লক্ষ টাকার বেশি ট্রান্সফার। 15 লক্ষ টাকার বেশি ট্রান্সফার আব্দুলের অ্যাকাউন্টের। ভেরিফিকেশন পিছু 30,000 টাকা নিত আব্দুল। খবর সূত্রের। এরই পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি, পাসপোর্ট জালিয়াতিতে এবার সিঙ্গুর থেকে গ্রেফতার। সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে জানবো। পাইল আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস এবং আমাদের প্রতিনিধি বিধান সরকার। আমি শুরুতেই বিক্রমের কাছে যাই। বিক্রম, ধৃত সমরেশের সঙ্গে এসআই আব্দুলের, প্রাক্তন এসআই আব্দুলের আর্থিক লেনদেনের খবর সামনে আসছে। সেক্ষেত্রে আর কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছ পুলিশ সূত্রে? দেখো, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কার্যত পুলিশের দফতরেই, অর্থাৎ পুলিশের দপ্তরের অন্দরেই যেটা জানা যাচ্ছে যে শস্যের মধ্যে ভূত। তার কারণ ইতিমধ্যেই রিটায়ার্ড সাব ইন্সপেক্টর আব্দুল হাইদকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এবং এই আব্দুল হাইদ তিনি কিন্তু সিকিউরিটি কন্ট্রোল অফিস অর্থাৎ কলকাতা পুলিশের এসসিওর পাসপোর্ট সেকশনেই তিনি কর্মরত ছিলেন। 2023-এ তিনি রিটায়ার করেন। তার আগে তার হাত থেকেই 53টি এই ধরনের জাল নথির মারফত যে পাসপোর্ট তৈরি হয়েছে তার ভেরিফিকেশন ক্লিয়ারেন্স পেয়েছে। এবং এখানেই তদন্তকারীদের সন্দেহ হয় যখন তারা জানতে পারে একটি নির্দিষ্টভাবে আর্থিক লেনদেনের কথা। গত 2 বছর ধরে যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই আব্দুল হাইতের সঙ্গে অন্যতম অভিযুক্ত, যাকেও এর আগে গ্রেফতার করা হয়েছে প্রথমে একেবারে সমরেশ বিশ্বাস, তার সঙ্গে কিন্তু আর্থিক লেনদেন পাওয়া গিয়েছে। যেখানে জানা যাচ্ছে যে গত 2 বছরে প্রায় 15 লক্ষ টাকার বেশি এই সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় ট্রান্সফার হয় মূলত আব্দুল হাইতের অ্যাকাউন্টে। এখানেই শেষ নয়, যেটা আরও তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে যে এক একটি পাসপোর্টের ভেরিফিকেশনের পিছু 30,000 টাকা করে নেওয়া হয়েছে। কারণ নির্দিষ্টভাবে এই সমস্ত পাসপোর্টগুলি জাল নথি দিয়ে যে তৈরি করা হয়েছে এবং ঘুরপথে সেই পাসপোর্টের ভেরিফিকেশন করতে হবে, এই সমস্ত নলেজ কিন্তু এই আব্দুল হাইতের ছিল। একেবারে তিনি জেনে বুঝে এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন সরাসরি। 30,000 টাকা করে প্রত্যেকটি পাসপোর্টের বিনিময়, প্রত্যেকটি পাসপোর্টের ক্ষেত্রে তিনি পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স দিয়েছেন, এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন, যেহেতু এর আগেই আমরা দেখেছিলাম যে আদালতে সরকারি আইনজীবীর তরফ থেকে একেবারে সরাসরি সাবমিশন করে বলা হয়েছিল যে অন্তত 73 জন এরকম রয়েছে যাদের পাসপোর্ট এই জাল নথি দিয়ে তৈরি করা হয়েছে এবং অধিকাংশ ব্যক্তি তার মধ্যে কিন্তু তারা ইউরোপে বা ইউকেতে চলে গিয়েছে। এই 73 জন যেখানে একদিকে সরকারি পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে সরকারি আইনজীবীর তরফ থেকে, পাশাপাশি লালবাজারের সূত্রে যেটা জানানো হয় যে অন্তত 250 জনকে এইভাবে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছে। এই 250 জনের বেশি সংখ্যক যারা রয়েছেন, যারা এই ধরনের জাল নথি দিয়ে পাসপোর্ট হোল্ড করছেন, তারা কারা নির্দিষ্টভাবে তাদেরকে ইতিমধ্যেই কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের অবস্থান জানার জন্য তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন, দেশে রয়েছেন না বিদেশে রয়েছেন, তা জানার জন্য যেটা আমরা জানতে পাচ্ছি ফরেনার রিজিনাল যে অফিস রয়েছে অর্থাৎ FRRO যে রয়েছে, সেই অফিসে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিটের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে যে এই পাসপোর্ট নির্দিষ্ট যে পাসপোর্ট হোল্ডারদের কথা বলা হচ্ছে তারা এই মুহূর্তে তাদের অবস্থান কোথায় রয়েছে। পাশাপাশি এই গোটা 250-রও বেশি যে পাসপোর্ট এভাবে জাল নথি দিয়ে তৈরি করা হয়েছে, সেখানে একজন পুলিশ কর্মী এই গোটা ঘটনা যে ঘটিয়েছে তা কিন্তু বিশ্বাসযোগ্য নয়, এমনটাই লালবাজার সূত্রের খবর। আরও একাধিক পুলিশ কর্মীর নাম উঠে আসছে। বিশেষ করে আমরা যেটা জানতে পাচ্ছি সিকিউরিটি কন্ট্রোল অফিসারই এক কর্মী, এক আধিকারিকের তার কিন্তু মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইল ফোন খতিয়ে দেখে আরও একাধিক পুলিশ কর্মীর নাম উঠে এসছে, যাদেরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। কারণ কিভাবে এই পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স পেয়ে যেত এই জালিয়াতরা, সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল। এবং সেখানেই মনে করা হয়েছিল যে শস্যের মধ্যেই কোথাও ভূত রয়েছে এবং সেই তদন্ত করতে গিয়েই মূলত প্রথমেই আব্দুল হাইদকে গ্রেফতার এবং তারপর তার আর্থিক লেনদেনের হদিশ। আরো কারা কারা যুক্ত রয়েছে, আরো কি এই প্রাক্তন এসআইয়ের মতো আরো কোন পুলিশ কর্মী তারা কি এই পুরো বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা, সেসব বিষয় র্যাডারে রয়েছে। আর ইতিমধ্যে যেমনটা জানাচ্ছিলাম যে সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টা আপডেট নিয়ে বিধান রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে অনির্বাণ এবং গণেশ, এই দুজনের ভূমিকা এই গোটা জালিয়াতি চক্রে কি ছিল, কি জানতে পারছো? দেখো পায়েল, তদন্তকারীদের যেটা অনুমান যে পাসপোর্ট তৈরির ক্ষেত্রে যে শংসাপত্রের দরকার হয় বা যে সার্টিফিকেটগুলোর দরকার হয়, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে জন্মের যে শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট, এইগুলোই কিন্তু এই যে জালিয়াত চক্র তারা কিন্তু সাপ্লাই দিত। এবং বর্ধমানে একটি অভিযোগ হয়েছিল যে বার্থ সার্টিফিকেট
বর্ধমান মেডিকেল কলেজে রিঙ্কা দাস নামে একজন তিনি পাসপোর্টের আবেদন করেছিলেন এবং সেখানে তিনি যখন জমা দিয়েছিলেন সেটা সন্দেহ হয় বর্ধমান পুলিশের যে ডিআইবি রয়েছে সেই সেকশনের, এবং তারা সেটা ভেরিফাই করতে বর্ধমান মেডিকেল কলেজে যখন যান সেখান থেকে কিন্তু দেখা যায় যে সেই শংসাপত্র পুরো জাল, এবং তারপরেই একটি অভিযোগ হয় এবং অভিযোগের ভিত্তিতে রিঙ্কা দাসকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে তার থেকে সেই শংসাপত্র কার থেকে পাওয়া গিয়েছে সেটা পুলিশ জানতে পারে। স্বরূপ রায় নামে একজনের নাম, বর্ধমানেই তিনি বাসিন্দা, এবং সেই স্বরূপের সূত্র ধরেই কিন্তু সিঙ্গুরের হুগলির সিঙ্গুরের দুজনের খোঁজ পায় পুলিশ, যেখানে সিঙ্গুরের অনির্বাণ সামন্ত এবং গণেশ চক্রবর্তী এরা মূলত এই জাল শংসাপত্রই সাপ্লাই দিত বা তৈরি করে দিত বলে পুলিশের এখনো পর্যন্ত সন্দেহ। তাদেরকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নিয়েছে এবং তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই চক্রে কারা কারা জড়িত আছে। পাশাপাশি এদের যে ব্যবহার করা মোবাইল ফোন, সিম কার্ড এবং কম্পিউটার এই সমস্ত বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা বিষয়টাই পুলিশ খতিয়ে জানতে চাইছে। ধন্যবাদ বিধান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।